নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে সেই থাম্বনেইলে দেওয়া বিষয়টা নিয়েই আলোচনা করব। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকে এখানে আমি আলোচনা করব চিঠিটায় কি আছে, এত হইচইয়ের কি আছে। বাজারি পত্রিকা, বাজারি মিডিয়া, এমনকি কিছু কিছু ইউটিউব, কেউ এটাতে বিরাট একটা বিজেপির জয় দেখছেন, তৃণমূলের পরাজয় দেখছেন, কেউ যেন মনে করছেন যে এইভাবে মমতা ব্যানার্জি কালকেই বোধহয় ক্ষমতা থেকে চলে যাবে। তো দেখুন, আমি কিন্তু প্রকৃত যে ঘটনাটা সেটা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরব। কি আছে চিঠিতে আমি দেখেছি, আমি সেটা আপনাদের কাছে জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এত শোরগোল চলছে, একেবারে মুখ্যমন্ত্রীও তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তো আসলে কি, কেনই বা ইলেকশন কমিশন এই চিঠি দিল আর কেনই বা এত শোরগোল হচ্ছে, সেইটা নিয়েই আমি আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সামনে করব। প্রকৃত ইনফরমেশনগুলো তুলে ধরবো, চিঠিতে কি আছে এবং প্রকৃত বিষয়টা কি। তো আমি সেইটা আলোচনা করার আগে আপনাদের কাছে নিয়ম মতন কয়েকটা নিবেদন করব, অনুরোধ করব। সেটা হচ্ছে আপনারা ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। আর 3 নম্বর হচ্ছে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, কারণ আমি একটা মতামত এখানে রাখবো। তাহলে তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত থাকতে পারে, গঠনমূলক মতামত। সব মতামত নিয়েই তো আমাদের এই পরিবার, ইউটিউব পরিবার, এটাই তো। সেটা লিখবেন। আর একটা কথা আবারও হাত জোর করে অনুরোধ করে বলি, যদি এখনো পর্যন্ত কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন বা আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে যায়। দেখুন, একটা চিঠি নির্বাচন কমিশন থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেখান থেকে আমাদের রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে এসেছে। এটা নিয়ে গতকালকে সংবাদপত্র দেখলাম, মুখ্যমন্ত্রী সেদিনের 21শে জুলাইয়ের সমাবেশে দেখলাম উনি বলছেন কাগজপত্র টিভি খুললেই এখন এইসব আলোচনা। আসলে ওই চিঠিতে যা আছে সেটা বলতে গেলে আগে যেটা বলতে হয় যে এই যে স্টেট ইলেকশন কমিশন, যেখানে সিইও বসেন কলকাতায়, সেই স্টেট ইলেকশন কমিশনটা এখন বর্তমানে রয়েছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য দপ্তরের অধীন। যে চিঠিটা 17ই জুলাই এসছে, মাথায় রাখবেন, এটা কিন্তু গতকাল আসেনি, 17ই জুলাই এসছে, তাতে পরিষ্কার করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যের মুখ্য সচিবের কাছে নির্দেশ দিয়েছেন, কেউ বলছেন ফতোয়া। সেটা হচ্ছে, তাতে বলা আছে যে এই যে স্টেট ইলেকশন কমিশন, এটাকে স্বাধীন দপ্তর হিসাবে ঘোষণা করতে হবে। এর পেছনে কারণটা কি, তারা যা যুক্তি দেখাচ্ছেন, এর কারণ হচ্ছে যে ইলেকশন কমিশনের যে খরচ, সিইওর বেতন, কর্মচারীদের বেতন, ইলেকট্রিক বিল, আসবাবপত্র যদি কিছু কিনতে হয়, এই সমস্ত খরচ খরচাটা আসে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে। একেবারে জেলাগুলো থেকে রিকোয়ারমেন্ট আসে, সেই রিকোয়ারমেন্টটা নিয়ে ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশন সেটা স্বরাষ্ট্র দপ্তরে পাঠান, স্বরাষ্ট্র দপ্তর সেটা ফিনান্স দপ্তরে পাঠান, ফিনান্স দপ্তর থেকে অ্যাপ্রুভাল হলে একটা অ্যামাউন্ট নির্বাচন কমিশনকে দেওয়া হয়। এবং এই যে নির্বাচন কমিশনকে যে টাকাটা দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে যে নির্বাচন কমিশন যদি 100 টাকা দাবি করে, সেক্ষেত্রে অনেক সময় 80 টাকা 90 টাকা অবধি দেওয়া হয়, অর্থাৎ যা চাইছে তাই দেওয়া হয় না। স্বাভাবিকভাবে স্টেট ইলেকশন কমিশনের অর্থনৈতিক ক্ষমতাটা খুবই সীমিত। এখন ধরুন এই যে 2026 সালে নির্বাচন আসছে, এখন সেন্ট্রাল মানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসআইআর হবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ
রিভিশন সেটা হবে। তার জন্য প্রচুর এনুমারেটর নিয়োগ করতে হবে, অর্থাৎ যারা এই সংশোধনের কাজটা করবেন তাদের দৈনিক ভাতা, তাদের টিফিন খরচ, তারপরে ধরুন আরও যদি কোনো অস্থায়ী কর্মী নিয়োগ করতে হয় তাদের ভাতা, ইলেকট্রিক বিল তো আছেই, তারপরে ধরুন নতুন আরও কিছু আসবাবপত্র কিনতে হবে, কম্পিউটার কিনতে হবে, এমনকি হয়তো নির্বাচনের জেলাগুলোর অফিসগুলোকে উন্নত করা হবে। তা এর জন্য একটা বড় টাকার দরকার। একটা স্বাধীন দপ্তর হলে তার জন্য বাজেটে একটা আলাদা টাকা অ্যালোকেশন থাকে, সেইটাই ইলেকশন কমিশন বলতে চেয়েছে। আর একটা টেকনিক্যাল সমস্যার কথা আছে, সেটা হচ্ছে দেখুন বর্তমানে যিনি রাজ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিইও, তার পদমর্যাদা হচ্ছে তিনি কিন্তু অতিরিক্ত মুখ্য সচিবের পদমর্যাদাভুক্ত। আর ফিনান্স দপ্তর যেখানে ফাইল যায়, যেখান থেকে টাকাটা মূলত আসে, সেই ফিনান্স দপ্তরের যিনি সেক্রেটারি তার পদমর্যাদা হচ্ছে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে একটা বলুন, অতিরিক্ত মুখ্য সচিবের পদমর্যাদা সম্পন্ন একজন অফিসার, তাকে যদি আবেদন করতে হয়, তদবির করতে হয় তার অধস্তন কর্মচারী বা অধস্তন অফিসারের কাছে, এইটা কিন্তু কখনোই শোভনীয় নয়। তাই ইলেকশন কমিশন এই চিঠিটা দিয়েছে। এখন এই চিঠিটা মূল বিষয়টা আমি আপনাদের বললাম। এখন অনেকেই হইচই করছেন, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এক শ্রেণীর মিডিয়া তারা লাফালাফি শুরু করেছে। দেখুন, আমি ওই ভোটার তালিকা সংশোধন আমি পার্টলি সাপোর্ট করি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই 15 বছরে তৃণমূলের আমলে জলে ভরা। কীরকম জল? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মৃত ভোটার, বা ধরুন এ রাজ্য থেকে চলে গিয়ে অন্যত্র তারা নাগরিকত্ব নিয়ে নিয়েছে, ট্রান্সফার করে নিয়েছে, বিদেশে চলে গিয়ে তারা সিটিজেনশিপ পেয়ে গেছে সে দেশের, তারাও কিন্তু এই ভোটার তালিকায় আছে। আর এই মমতা ব্যানার্জির সরকার তাদের ভোটার আই কার্ডগুলোকে নিয়ে ভোটটা দেয়, ফলস ভোট, এবং ধরা পড়লে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে ব্যালট পেপার মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের যে অফিস, এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে এই অফিসে যারা অধিকাংশই তৃণমূলের কর্মচারী সংগঠনের সব বড় বড় নেতারা এদের এখানে আনাগোনা। তৃণমূলের এমনকি আমরা শুনেছি যে আইটি সেক্টরেরও লোকজন ওখানে যায়, তারাই মূলত স্টেট ইলেকশন কমিশনটাকে পরিচালিত করে, যার ফল পঞ্চায়েত ইলেকশন, পৌরসভা ইলেকশন, বিধানসভা, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ফোর্স আসে, ডিপ্লয়েড করা যায় না, এবং ভোটের নামে একটা লুট চলে। শুধু স্বাধীন দপ্তর না, আমি তো বলবো যে ইলেকশন কমিশন ওখান থেকে ওই তৃণমূলের বাস্তু ঘুঘুদের তাড়াতে হবে, এবং সবটাই থাকবে সেন্ট্রাল ইলেকশন কমিশনের নজরে। দরকার হলে কেন্দ্রীয় বাহিনী এনে সেই কাজটা করতে হবে, কারণ পুলিশ দলদাস হয়ে গেছে। তো আমি এটাকে সমর্থন করি। দেখুন, ইলেকশন কমিশনের হাতে ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে সার্বভৌম পাওয়ার দেওয়া আছে। অর্থাৎ ইলেকশন কমিশন তার কাজ হচ্ছে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে তিনি যা ইচ্ছে করতে পারেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আমরা বিগত দিনে মহারাষ্ট্র ভোট দেখেছি, বিহার ভোটের যে ছবি দেখছি, তাতে করে কিন্তু আগামী দিনে এই বিহার ভোটের পরেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, আসাম এসবের যে নির্বাচন হবে, সেখানে এই এসআইআরের নাম করে যে প্রকৃতপক্ষে আরএসএসের এজেন্ডাকে বহাল রেখে আবার বিভাজনের রাজনীতিটা করা হবে কিনা, সে ব্যাপারটা অবশ্যই বিতর্কিত, এবং তার আমি ব্যক্তিগতভাবে বিরোধী। যাদের নাম
ওই ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম আছে। আবারও বলছি, এখান থেকে তারা চলে গেছে, ভিন দেশে গিয়ে নাগরিকত্ব নিয়েছে কিংবা অন্য রাজ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে, তাদের নামগুলো, এই সংখ্যাটা কিন্তু আমার ধারণা 1 কোটির ওপর। সেই নামগুলো বাদ যাক। কিন্তু ভারতীয় যাদের ভোটার আই কার্ড আছে, আধার কার্ড আছে, যাদের রেশন কার্ড আছে, যাদের জমির কাগজ আছে, তাদের কোনোভাবেই বাদ দেওয়াটা উচিত হবে না। এখন পশ্চিমবঙ্গের যে 26 সালের নির্বাচন, এই নির্বাচনে আমি মনে করি যদি ওই স্টেট ইলেকশন অফিসটা তৃণমূলের বাস্তুঘুঘু না হয়ে যায়, প্রকৃত স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করে, তাহলে তৃণমূলের অসুবিধে হবে বলেই, তৃণমূলের ছড়ি ঘোরানোর জায়গা থাকবে না বলেই, তৃণমূল তার ইচ্ছে মতন নির্বাচনটাকে ওই সামনে সিইওকে রেখে করে যেতে পারবে না বলেই তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। এমনি দেখছেন না, এখন এই বাঙালি ভাবাবেগ তুলে মানে কোনোভাবে এখন ওই পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বাঙালি আবেগ, অথচ পশ্চিমবঙ্গের সমস্ত ওই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বলেন, সেটা আপনি আইএএস আইপিএস সব ম্যাক্সিমামই হচ্ছে অবাঙালিতে ভরা, যেটা বামফ্রন্টের আমলে হাতে গোনা ছিল। আজকে আপনি বিভিন্ন দপ্তরের যারা সচিব টচিব আছে, বিভিন্ন জেলার ডিএমএসপি আছে, ভাবুন তো তারা কি বাঙালি? আর আজকে উনি বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন, নিজে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন হিন্দিতে বলে। যাক, আমি সেটা নিয়ে আজকের ভিডিও করছি না, কিন্তু আমি বলছি এই নির্বাচন কমিশনের এই চিঠি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমি সমর্থন করি। আপনারা সমর্থন করেন কি না, বা করলে কিভাবে করেন, গঠনমূলক সমালোচনা করতে হলেও করবেন কমেন্ট বক্সে। এবং আবারও বলছি, চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টিপে আপনার কাছে নোটিফিকেশান যাওয়ার ব্যাপারটাকে নিশ্চিত করে আপনারা এই চ্যানেলের সদস্য হয়ে চ্যানেলটাকে একটা বড় পরিবার আমরা গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।